চিরসবুজে বেষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশালাকৃতির এক হাফ বিল্ডিং বাড়ি। নব্য টিনের চাল আর রঙিন দেওয়ালের চাকচিক্য দেখেই বাড়ির নতুনত্ব বোঝা যাচ্ছে। বাড়ির সামনে উঠানের একপাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আয়োজন চলছে। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়ে বাড়ির থেকে কম কিছু মনে হচ্ছে না। উঠান পেরিয়ে বিস্তৃত মাঠের অবস্থান। উঠানের শেষ প্রান্তে মেহগনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন খান বাড়ির কর্তা আলী আহমদ খান। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় সফেদ টুপি। এইমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করে এসেছেন। নারীর টানে অতীতের কলহ ভুলে প্রায় ৩০ বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি। বাবা মায়ের কবর জিয়ারত করতে অসংখ্যবার কবরস্থানে এসেছেন ঠিকই, কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি। বছর ৩ আগে দেখা এক দুঃস্বপ্নে পাষাণ মূর্তির ন্যায় মানবের মন বিগলিত হয়েছিল। আচমকা গ্রামে বাড়ি করার সিদ্ধান্ত নেন। বছর ২ মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সফলও হয়েছেন। গতকাল বিকেলে গ্রামে এসে আত্মীয় স্বজন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে দাওয়াত দিয়ে এসেছেন। শহরের ঝঞ্ঝাটময় প্রাত্যহিক জীবন ভুলে কিছুদিনের জন্য হলেও সন্তানরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে, তার জন্যই তারই অতিশয় আয়োজন। আলী আহমদ খান দুর্বোধ্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। মোজাম্মেল খান অধীর পায়ে গিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে স্ফূর্ত কণ্ঠে শুধালেন, কি ভাবছো ভাইজান? আলী আহমদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন। মলিন হেসে বললেন, সুখ দুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না? আলী আহমদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছুই বললেন না। মোজাম্মেল খান সহজ দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন। সন্তর্পণে নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলতে শুরু করলেন, গতকাল বাড়িতে আসার পর থেকে কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে। এই বাড়িতে মাহমুদার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে, চাইলেও মন থেকে ভুলতে পারছি না। তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান? আলী আহমদ খান কিছু বলার আগেই পিছন থেকে ছোট ভাই ইকবাল খান ডাকলেন, ভাইজান রান্না শেষ পর্যায়ে, তোমাদের ডাকছেন। আসছি। আলী আহমদ খান এক সেকেন্ড দেরি না করে বাড়ির দিকে পা বাড়ালেন। মোজাম্মেল খান বুকে চাপা শ্বাস ছেড়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তানভীর কোথায়? এখানেই তো ছিল, হয়তো কোথাও গিয়েছে। অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করার কি প্রয়োজন? ভাইয়া তুমি রাগ করছো কেন? আমি রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসের ভয়? খালের ওই পারের মানুষগুলো কেমন তুই কি জানিস না? গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখা করে এসেছি। কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত আদৌ গ্রহণ করবে কিনা কে জানে। তার মানে কি চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানভীরকে কিছুটা বলেছি। তানভীর বলেছে ওইদিকে যাবে না, তুমি চিন্তা করো না। মোজাম্মেল খান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করলেন, আবিরের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছে। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, মন খারাপ করাটাই স্বাভাবিক। গ্রামে বাড়ি করার পরিকল্পনা ভাইজানের মাথায় যে আবিরই ঢুকিয়েছিল। কি বলছো, সত্যি? হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়িটা আজ পরিপূর্ণ হতো। ঠিক বলেছো ভাইয়া, এখন চলো। বাড়ির কাছে পুরনো প্রাইমারি স্কুলের তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পেছন থেকে উৎফুল্ল এক পুরুষনালী কণ্ঠে ডাকলো, ফুপ্পি। মাহমুদা অকস্মাৎ ঘাড় ঘোরালেন। লম্বা সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো। গালভর্তি দাড়ি, অধর জুড়ে লেপ্টে আছে পুলকিত হাসি। মাহমুদা বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেলেন। যুবকের গালে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, তানভীর। তানভীর সালাম দিয়ে শান্ত কথাই জানতে গেল, কখন এসেছো? সালামের উত্তর দিয়ে মাহমুদা জানালেন, এই তো কিছুক্ষণ। কল দাওনি কেন? জানলে আমি আগে চলে আসতে পারতাম। তোর ফুফাজি না জানালে আমি জানাতামই না তোকে, একাই চলে যেতাম। তানভীর মৃদুস্বরে প্রশ্ন করল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ভাইজান ভাইয়া কি করছেন? এখন বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সকাল থেকে বড় আব্বু আব্বুরা সবাই ব্যস্ত। এতক্ষণে বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো। মাহমুদা কোমল কণ্ঠে জানতে চাইলেন, মাহাদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলেই দেখতে পারবে। তানভীর আর কিছু বলল না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘোমটা টেনে তানভীরকে অনুসরণ করছে। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর। সম্পর্কে মাহমুদা খানের আপন ভাইবো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে যিনি প্রীত পায়। মাস ৩ আগে অনাকাঙ্ক্ষিতভাবে তানভীরের সাথে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খানবাড়ির নিয়মনীতি, বড় আব্বুর রাগ, জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের পর
এতগুলো বছর পর ফুপিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেনি। বাড়ির মানুষের অন্তরালেও ফুপির সাথে অবোধ যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছিল ফুপিকে। বা পাঁজরের তীব্র ব্যথা আড়াল করতে একটুখানি সুখের খুঁজে ভাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই বিড়বিড় করে কিছু বলে তানভীর দ্রুত চলে গেল। তানভীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী আহমদ খান উঁচু গলায় ডাকলেন, তানভীর। জি বড় আব্বু। কোথায় গিয়েছিলে? এই তো সামনে। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে যাও। তানভীর মাথা নিচু করে রয়েসই নিঃশ্বাস ছাড়লো। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিলেই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ফিরিয়ে ফুপ্পিকে দেখার চেষ্টা করছে। আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে নিল। অকস্মাৎ নরম দুটো হাত আঁকড়ে ধরল তানভীরকে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে সামলে চোখ তুলে তাকালো। নীল আকাশে শুভ্র মেঘের মতোই সফেদ রঙের জামা পরা কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে উড়ন্ত মেঘ নয়, তানভীরের একমাত্র বোন মাহদিবা খান মেঘ। তানভীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচে নিরস কণ্ঠে শুধালো, ভাইয়া তুমি কি চোখে দেখো না? তানভীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানভীর সংক্ষিপ্ত নেত্রে ফুপ্পিকে খুঁজছে। মেঘের অহেতুক প্রশ্ন শুনে বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ আর মোহময় আনন্দ দেখে মুহূর্তেই চেহারার বিরক্তিভাব সরে গেল। তানভীর ঠোঁটে অজান্তে হাসি ফুটল। মেঘ কৌতূহলী হয়ে জানতে চাইল, হাসছো কেন? তানভীর দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করল, এখন কি হাসাও যাবে না? মেঘ ভেঙচি খেটে আদরণীয় কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো, আমি গেলাম। মেঘ চঞ্চল পায়ে উঠানের দিকে ছুটল। তানভীর মৃদুস্বরে ডাকলো, বনু। মেঘ সহসা থমকে দাঁড়ালো, আর চোখে তাকিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর নিবিড় কণ্ঠে প্রশ্ন করলো, খেয়েছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? মিমার আইতি ওইদিকে আছে, ওদের কাছেই যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু বেশি দূরে যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানভীর সতর্কতার সহিত চারদিকে নজর বুলালো। শঙ্কা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়লো। ঠোঁটে ঝলমলে হাসি টেনে অকুতোভয় ভঙ্গিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদাও খাবার খেতে বসেছেন। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুই ভাই নিজের হাতে মেহমানদের প্লেটে খাবার দিচ্ছেন। মাহমুদা ঘুমটার আড়াল থেকে ছলছল চোখে ভাইজানের অবসন্ন চেহারার দিকে তাকিয়ে আছেন। কতগুলো বছর পর ভাইজানকে এত কাছ থেকে দেখছেন। মাহমুদা খানের দু চোখে অসহায়ত্বের ছাপ। নিজের মনের অস্ফুট অনুভূতি কান্নায় রূপ নিতে বেশি সময় লাগলো না। মাহমুদার প্লেটে ভাত দিতে দিতে আলী আহমদ খান অনুচ্চ কণ্ঠে শুধালেন, আপনি খাচ্ছেন না কেন? ভাইজানের কণ্ঠে বুক কেঁপে উঠল মাহমুদার। অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, কি হলো? তানভীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসেছে। বড় আব্বুর দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, বড় আব্বু আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আমি দেখছি। সমস্যা নেই, আমি পারবো। জানি পারবেন, তবুও কি? ভাইয়া বলেছে শরীরের উপর প্রেসার পড়ে এমন কোনো কাজ আপনি যেন না করেন। আলী আহমদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই কিন্তু হবে না, ঠিকঠাক মতো পালনও করতে হবে। জি অবশ্যই। মাহমুদা খান চোখ মুছে এক দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানভীর ফুপ্পির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বড় আব্বু বলেন খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপোর দিকে এক পলক তাকালেন, তবে কিছুই বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে এসেছেন। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানভীর গলা খাঁকড়ানি দিয়ে ভীতিকর কণ্ঠে বললেন, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানভীর নিজেই আটকে উঠেছে বারবার। বুকের ভেতরটা ভীতিপ্রদভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুঠামদেহী হলেও তানভীরের বুকে পর্যাপ্ত সাহসের বড্ড অভাব। ফুপ্পিকে গ্রামে আনার পরিকল্পনা মূলত আবিরেরই ছিল। আলী আহমদ খান আর মালিহা খানের একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবির উচ্চ শিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তানভীর আর আবির সম্পর্কে চাচাতো ভাই হলেও তাদের দুজনের সম্পর্ক বরাবরই বন্ধুর মতো। বসার ঘরের সোফায় বসে আছেন মালিহা খান, পাশেই মেজোজা হালিমা বেগম আত্মীয় স্বজনদের সাথে গল্প করছেন। ছোট যা আকলিমা ছেলেকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমার একমাত্র মেয়ে মেহরিন খান মিম এবং একমাত্র ছেলে আহরাজ খান আদি। বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতিমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। বড় আব্বুদের শাসন মেজাজ কোনো কিছুই তার ধার কাছে ঘেঁষতে পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে ছোটাছুটি করছে। মিম আর মেঘ হাতে হাত রেখে বাড়ির আশেপাশে ঘুরছে।
মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে কিছুক্ষণ ভাবিদের দেখলেন। কথা বলার তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও ভাইজানের ভয়ে কথা বলার সাহস করতে পারেননি। অভিমানের পাহাড় বুকে চেপে নিঃশব্দে অশ্রু মুছে চলে যেতে নিলেন। অকস্মাৎ ইকবাল খানের মুখোমুখি হলেন। অপ্রত্যাশিত ঘটনায় চোখে চোখে দুজনেই চমকে উঠলেন। মাহমুদা খান নিজের অজান্তেই স্নেহের কণ্ঠে ডেকে উঠলেন, ভাই। দ্রুতগতিতে হঠাৎ বেগে পড়ায় ইকবাল খানের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। চোখে সীমাহীন বিস্ময় নিয়ে কপাল কুঁচকে তাকালেন। এত বছর পর বোনকে এক দেখায় চিনতে পারার কোনো সম্ভাবনা নেই, তবুও বুকের বাঁ পাশটা আকস্মিকভাবে কেঁপে উঠল। বাইরের হইহুল্লোড় শব্দে ডাকাটা ঠিকমতো কর্ণপাত হয়নি বলে ইকবাল খান মৃদুস্বরে জানতে চাইলেন, কি বললেন? মাহমুদা সহসা কেঁপে উঠলেন। তানভীরের ফোনে ভাই ভাবিদের ছবি দেখেছেন তিনি, তাই এক দেখাতে সবাইকে চিনতে পারলেও মুখ ফসকে ছোট ভাইকে ভাই বলে সম্বোধন করেন নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন। হতবুদ্ধিতার পরিচয় দিতে চান না বলে নিজেকে ধাতস্থ করে ঘুমটা টেনে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্কগুলো কখনো কখনো রাগ, জেদ আর অভিমানের সামনে হুমড়ি খেয়ে পড়ে। কত সহজে হারিয়ে যায় সব অধিকার বোধ। ইকবাল খান শঙ্কিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। চোখ বুঝে গভীর নিঃশ্বাস ছেড়ে নিচু গলায় আওড়ালেন, কে তিনি? ইকবাল খান চোখ খুলতে খুলতে মাহমুদা উঠান পেরিয়ে চলে গিয়েছেন। কয়েক মুহূর্তের সাক্ষাতে ইকবাল খানের মস্তিষ্কে ভাটা পড়েছে। পিন পতন নিস্তব্ধ কাটিয়ে ঘরে ঢুকলেন। সময়টা মধ্যাহ্ন আর বিকালের মাঝামাঝি। প্রকৃতি স্তব্ধ হয়ে আছে। পবন শূন্য গাছের পাতাগুলোকে প্রস্তবের ন্যায় শক্ত মনে হচ্ছে। মাঠের পাশের রাস্তায় পাশাপাশি দুটা জলপাই গাছ। অপক্ক জলপাই সুপক্ক হওয়ার পথে। 12 থেকে 14 বছরের এক ছেলে গাছে উঠেছে। মিম আর মেঘ গাছের নিচে দাঁড়িয়ে আছে। মাহমুদা খান দ্রুত হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেঘকে দেখেই থমকে দাঁড়ালেন। চুলের মাঝ বরাবর সিঁথি করা, দুপাশে বেনুনি করে পিছনে খোপা করেছে, তার উপর শিফনের অন্য দিয়ে চুল ঢেকে রেখেছে। মুখের আকৃতি কিছুটা দীর্ঘাকার, দীঘল চোখে গাঢ় করে কাজল টানা, ঠোঁট যুগল গোলাপি রঙে রঞ্জিত। মেঘের মোহমিশ্রিত মায়াবী রূপে মাহমুদা মুগ্ধ চোখে চেয়ে আছেন। মেঘের চোখ মুখে যেন নিজের অল্প বয়স্ক ছাপ ভেসে উঠেছে। সোনালি আলোয় মেঘের আহ্লাদী মুখখানা দেখে অনুভূতি চেপে রাখতে পারলেন না। মাহমুদা দু হাতে মেঘের দুগালে হাত রেখে কপালে চুমু খেলেন। আকস্মিকতায় চমকালো মেঘ। মাহমুদা মেঘের মাথায় হাত বুলে মৌনতা ভেঙে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? মেঘ কপালের ভাঁজ ফেলে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। ভদ্রমহিলার চোখে পানি দেখে মেঘের মনের ভিতর প্রশ্নেরা দল বেঁধে ছুটাছুটি করছে। গতকাল থেকে এই অবধি অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু এতটা যত্ন নিয়ে কেউ চুমু খায়নি। অস্থিরতায় বুক কাঁপছে, ভ্রু কুঁচকে আছে। নিরপত্তর মেঘে বা অস্বস্তি কাটিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে ঠিক চিনতে পারিনি। এর মধ্যে মিমো চনমনে ভঙ্গিতে মেঘের পাশে দাঁড়ালো। লম্বায় মেঘের থেকে কিছুটা ছোট, গায়ের রংটাও মেঘের তুলনায় কিঞ্চিত চাপা। তবে দুজনের চোখের আকৃতি অবিকল এক, আর হাসি দেখলে মনে হবে দুজন যমজ বোন। মাহমুদা মিমের গালে মাথায় হাত বুলিয়ে কপালে মৃদু চুমু খেয়ে বললেন, দোয়া করি তোরা অনেক বড় হ। মেঘ মিম দুজনই হতবিহ্বল। মাহমুদা চোখ মুছে চলে যাচ্ছেন। মেঘ আর মিম মুখ চাওয়াচাই করে সহসা পিছনে ঘুরে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আপনি? দুজন স্পষ্ট চোখে মাহমুদার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। মনের ভেতরে চলমান প্রশ্নগুলো উত্তর খোঁজার যুদ্ধে নেমেছে। যথাযথ উত্তর না পেলেই যেন ধ্বংস করবে অন্তঃকরণ। মাহমুদার কান্নায় ভেজে চোখ, ঝর্ণার পড়ন্ত পানির বেগ আছড়ে পড়ছে বুকে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো হৃৎপিণ্ড কাঁপছে অবিরাম। মেঘের মন বলছে বিষণ্ণতায় কাতর ওই দুই চোখ রহস্য লুকিয়ে আছে। মেঘ চোখ বন্ধ করে শুকনো মুখে ঢোক গেলে মিমের দিকে তাকিয়ে জানতে চাইল, তুই চিনিস তাকে? মিম ঝটমট উত্তর দিল, না, সকাল থেকে দেখিনি একবারও। অকস্মাৎ পুরুষনালী গমগমে কণ্ঠস্বর শোনা গেল, এখানে কি করছিস তোরা? শতবিহ্বল ফিরল দুজনের। পুনরায় ঘুরে দাঁড়ালো। কপাল কুঁচকে সটান দেহে দাঁড়িয়ে আছে তানভীর। পাঞ্জাবির হাতটা ভাঁজ করায় মনোযোগী সে। মিম ছোট করে বলল, জলপাই খেতে এসেছিলাম। তানভীরের অভিব্যক্তি অপরিবর্তিত। চোখ তুলে গাছের দিকে তাকালো। দৃষ্টিতে দৃঢ়তা এনে গাছে থাকা ছেলেটাকে ধমকের স্বরে শুধালো, জামিল না তুই? জি ভাই। গাছ থেকে নাম এক্ষুনি। মেঘের দু চোখে ব্যগ্রতা, মনে প্রচন্ড দ্বিধা। মাহমুদা চলে যাচ্ছে। মেঘ সেদিকে এক পলক তাকিয়ে পরপর ছটফটিয়ে ডেকে উঠল, ভাইয়া শুনো। কি, ওই ভদ্রমহিলাকে কি তুমি চেনো? কেন? তিনি আমাদের আদর করছিলেন আর কাঁদছিলেন। মনে হলো কিছু বলতে চাইছিলেন। জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বললেন না। রহস্যময় নারী মনে হলো। এর মধ্যে জামিল কতগুলো জলপাই হাতে গাছ থেকে লাফ দিয়েছে। ধপ করে মাটিতে বসতে মেঘ দুজনে আটকে উঠল। তানভীর বিরক্ত স্বরে বলল, বাড়িতে যা। তুমি কোথায় যাচ্ছ? রহস্যময় নারীর সাথে দেখা করে আসি। আমরা যাব? জি না, তোরা সোজা বাড়িতে যাবি। ঠিক আছে।
বিকেলের শেষ ভাগ, রক্তিম সূর্য পশ্চিমের আকাশ রাঙিয়ে রেখেছে। মেঘেরা রোদ্দুর ঢেকে ছুটছে অজানা গন্তব্যে। কংক্রিটের শহর ক্লান্ত হলেও ক্লান্ত হয় না প্রকৃতি। সেকেন্ডে সেকেন্ডে যেন নবরূপে সেজে ওঠে। স্বপ্ন জগতের অসম্পূর্ণ স্বপ্নের সমাপ্তি টেনে আড়মোড়া ভেঙে বিছানায় বসলো মেঘ। আশি মিম বেঘোরে ঘুমাচ্ছে। বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়েছে। আত্মীয়দের ভিড় কমেছে অনেকক্ষণ হলো। আব্বু বড় আব্বুর দেখাও নেই। বারান্দার একপাশে বসে মালিহা আকলিমারা গল্প করছেন। তাদের সাথে গল্প করার তেমন ইচ্ছে নেই মেঘের। মাথা ভর্তি আজেবাজে চিন্তার মনের খচখচানি ভুলতে একা একা ঘুরতে বেরিয়েছে। কয়েকটা বাড়ির পরে ছোটখাটো একটা খাল। খালে তেমন পানি নেই। মেঘ সবুজ ঘাসে আবৃত খালের পাড়ে বসে আছে। বৃষ্টিতে উদাসীনতা, বুকের ভেতর হাহাকার। বিকেলে ঘুমালে মাঝে মধ্যে এমনটা হয়। তখন মনে হয় সমগ্র বিশ্ব তছনছ করে ফেললেও মন ভালো হবে না। গ্রীষ্মের সন্ধ্যায় প্রস্ফুটিত জুঁই, ভোরে ফোটা গন্ধরাজ কিংবা মন মাতানো সৌন্দর্যের অধিকারী গোলাপের তীব্র সুবাসও কখনো কখনো মনকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়, অকারণেই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মাঝে মধ্যে খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মাঝে মধ্যে মুহূর্তেই মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনুভূতি মন পিঞ্জরে সুখের আভাস ছড়ায়, হৃদয়ের প্রণয়ের মোহ জাগায়। গোধূলি বেলায় রৌদ্রময়ী আকাশ থেকে অজান্তেই বক্ষ স্পন্দন কম্পিত হয়। হৃদয়ের সবটুকু জুড়ে প্রবলভাবে কারো শূন্যতা অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রং নেই, আর কোনো রূপও নেই। শহরের বুকে সন্ধে নামলে নিয়মবাতির হলদে আলোর ভিড়ে সেই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করে, কাকে মিস করি আমি, আর কেনই বা মিস করি? বর্ষণের অশ্রান্ত আকাশের মতো প্রশ্নগুলো বিধ্বস্ত প্রায়, যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। রহস্যময় জীবনের সামান্য একটা রহস্য মেঘ আজও উদ্ঘাটন করতে পারেনি। প্রায় সন্ধ্যা হতে চলল, মেঘ এখনো বসে আছে। খালের ঘোলাটে পানিতে ছোট ছোট টোপা পানা স্বচ্ছন্দে ভেসে বেড়াচ্ছে। মেঘ আপন মনে নুড়ি ছুটছে পানিতে। অস্থির চিত্তের অস্থিরতা কিছুটা কমেছে। প্রকৃতির মায়ায় মনের আকাশ মুগ্ধতায় ভরে উঠেছে। তানভীর হঠাৎই পিছন থেকে উঁচু গলায় শুধালো, বনু, এখানে কি করছিস? তানভীর ফোন কানে ধরে মেঘের থেকে প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে আছে। তানভীরের দু চোখে উদ্বেগের ছাপ। ঢোক গিলে ধীর কণ্ঠে কিছু বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, বাড়িতে ভালো লাগছিল না, তাই এখানে এসেছিলাম। তানভীর এগিয়ে এসে রাগিত কণ্ঠে বলল, এটা কি নিজের বাসা পেয়েছিস? তানভীর এলোমেলোভাবে নিঃশ্বাস নিচ্ছে, কপাল ঘামে চিকচিক করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি হাঁপাচ্ছ কেন ভাইয়া? তুই আমাকে না বলে কেন এসেছিস? মেঘ ঠোঁট বেঁকিয়ে বলল, এখানে আসলেও তোমাকে বলে আসতে হবে? হ্যাঁ, বলে আসতে হবে, কারণ এখানে আমরা কাউকে চিনি না, আর এক জায়গায় আমাদের জন্য নিরাপদ না। নিরাপদ না কেন? বিস্তারিত বলতে পারবো না, বাড়িতে চল। মেঘ আর চোখে তাকিয়ে মিটিমিশি এসে আবারও প্রশ্ন করলো, তুমি কি ভেবেছিলে আমি হারিয়ে গিয়েছি? বাজে কথা বলবি না। তোমার দুশ্চিন্তা দেখে আমার খুব খুশি লাগছে। কেন? বাহরে, আমি এতদিন ভাবতাম তুমি আব্বু আর বড় আব্বুর ভয় আমাকে দেখে রাখো, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমার জন্য দুশ্চিন্তা করো। তোমার দায়িত্ববোধ দেখে আমি অবাক। খুব ভালো লাগছে। বাসায় গিয়ে একটা চকলেট দেবো তোমাকে। তানভীর মলিন হেসে বিড়বিড় করে বলল, তুই শুধু আমার দায়িত্ব না, তুই কারো মহামূল্যবান সম্পত্তি, যাকে অক্ষত রাখা আমার মুখ্য কর্তব্য। বিড়বিড় করে কি বলো? কিছু না। মেঘ ছোট করে ডাকলো, ভাইয়া বলো, ওই ফুলগুলোর নাম কি? তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, টগর সম্ভবত। এনে দিবে আমাকে? দাঁড়া নিয়ে আসি। বেশি করে এনো, মেমের জন্য নিয়ে যাব। আচ্ছা। দুধসাদা বর্ণের একগুচ্ছ টগর ফুল নিয়ে সন্ধ্যার মধ্যেই বাড়িতে এসেছে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান নামাজের জন্য বের হচ্ছিলেন। মেঘকে দেখে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলেন? খালের পাড়ে। মোজাম্মেল খান মেয়ের কথায় কিঞ্চিত রেগে গেলেন। ভারী কণ্ঠে বললেন, তোমাদের ওইদিকে যেতে নিষেধ করেছিলাম, তারপরও কেন গেলে? কিছুটা পেছনে তানভীরকে দেখে আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, তানভীর গিয়েছিল তোমার সাথে? জি বড় আব্বু। ঠিক আছে, ঘরে যাও, সন্ধ্যার পর কোথাও বের হওয়ার দরকার নেই। জি আচ্ছা। মেঘ ঘরে চলে গেল। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, নিজেদের মনের ভয় ছেলেমেয়েদের মধ্যে কেন দিতে চাচ্ছিস?
ওরা আনন্দ করতে এসেছে, তাই করুক। তাছাড়া ওদের বাড়ির মানুষ দাওয়াত রক্ষা করেছে, তার মানে তারাও হয়তো মন থেকে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে। আমার মনে হয় সমাজের ভয়ে দাওয়াত রক্ষা করতে ছেলেদের পাঠিয়েছেন। ওনাদের কি মনে কিছু না থাকলে 3 ভাইয়ের মধ্যে অন্ততপক্ষে একজন হলেও আসতো। আমরা আছি তো 2 দিন, দেখি এর মধ্যে দেখা সাক্ষাৎ হয় কিনা। তুমি যা ভালো মনে করবে। আত্মীয় স্বজনের প্রায় সবাই চলে গেলেও আলী আহমদ খানের দূর সম্পর্কের এক বোন আর ওনার মেয়ে বাড়িতেই থেকে গিয়েছেন। মূলত মালিহা খানের জোরাজুরিতেই থেকেছেন। উনি আর ওনার মেয়ে বাহারি রকমের পিঠার আয়োজন করেছেন। মালিহা খান, হালিমা বেগম আর আকলিমা আরা ওনাদের সাহায্য করছেন। মিম আর আদি বিছানায় বসে পা দুলাচ্ছে আর রস পাকান পিঠা খাচ্ছে। মেঘ ফুল হাতে রুমে ঢুকতে আদি আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপুই কোথায় গিয়েছিলে তুমি? আমি আর আপি ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজেছি তোমাকে। ঘুরতে গিয়েছিলাম, দেখ কি সুন্দর ফুল নিয়ে এসেছি। মিম একটা ফুল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বাহ, কত সুন্দর ফুল, কোথায় পেয়েছো? ভাইয়া জঙ্গল থেকে এনে দিয়েছে। আকলিমা এক বাটি পিঠা টেবিলের উপর রেখে চাপা স্বরে বললেন, মেঘ, তোর আম্মু রুমে আসার আগে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পিঠা খেতে বস। আম্মু কি খুঁজেছিল আমাকে? আকলিমা উত্তর না দিয়ে আবারও রান্নাঘরে চলে গিয়েছেন। মিম বিড়বিড় করে বলল, মামুনি খোঁজেনি, আবির ভাইয়া খুঁজেছিল। বোনের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘের কপালে ভাঁজ পড়ল। নাকমুখ কুঁচকে কণ্ঠে বিরক্তির রেশ টেনে জিজ্ঞেস করলো, কি বললি? হিটলার হঠাৎ আমাকে খুঁজেছিল কেন? আমি ঘুমাচ্ছিলাম, বিস্তারিত শুনিনি। তানভীর ভাইয়া আর মামুনি তোমাকে নিয়ে কথা বলতেছিল, তখন ফোনে আবির ভাইয়ার কণ্ঠ শুনেছি। তুমি কোথায় গিয়েছো সেটাই জিজ্ঞেস করছিলেন। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এক ভাইয়ের যন্ত্রণায় বাঁচি না, তার উপর আরেকজন। দূর, বেড়াতে এসেও শান্তি নেই, আম্মু এসে বকা না দিলেই হয়। মেঘ হাত মুখ ধুয়ে চুপিসারে অল্প কয়েকটা পিঠা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। অজানা এক শঙ্কায় মেঘের বুক কাঁপছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আবির নামক অবিনশ্বর ঘাটার কারণে মেঘের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সম্পর্কে চাচাতো ভাই হলেও তার অধিকার বোধ আপন ভাইয়ের থেকেও কয়েক হাজার গুণ বেশি। বাড়ির বড় ছেলে হওয়ায় আবির সবার নয়নের মণি। আবির যা বলবে নির্দ্বিধায় সেটাই ঠিক। মেঘ চিৎকার করে আকাশ পাতাল এক করে ফেললো আবিরের সিদ্ধান্ত থেকে বাড়ির মানুষদের এক চুল নাড়াতে পারবে না। এখানে আসার আগেই মেঘদের সাবধান করা হয়েছিল, অপরিচিত জায়গায় একা একা কেউ যেন কোথাও না যায়। অথচ মন খারাপের কারণে মেঘের তখন কিছুই মনে ছিল না। আবিরের কান পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে মানে অনাবশ্যক কিছু তিক্ত কথা তাকে শুনতেই হবে। একরাশ বিরক্তি বুকে চেপে শ্বাস ছাড়ল। মেঘের জীবনে আবিরের অস্তিত্ব আগুনের ফুলকির মতো। ধরাছোঁয়ার বাইরে থেকেও মেঘের শান্তিময় জীবন ঝলসে দেওয়ার অসম্ভব ক্ষমতা রাখে। স্মৃতিফলকে কিছু তিক্ত অনুভূতি ব্যতীত মেঘের মনে আবিরের আর কোনো সত্তা অবশিষ্ট নেই। মেঘ তখন সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল। ছোটবেলা থেকেই খুব ছটপটে স্বভাবের মেয়ে ছিল। সর্বক্ষণ হাসি খুশি থাকার, খুব সহজে মানুষের সাথে মিশতে পারার অসম্ভব এক ক্ষমতা ছিল। স্কুলে হঠাৎ করে নতুন ছাত্রের আগমন ঘটেছিল। পাতলা ধবধবে ফর্সা এক ছেলে, নাম ছিল জয় চৌধুরী। বাবা উপজেলা নির্বাহী অফিসার হওয়ায় সুবাদে ঘন ঘন বদলি হতে হতো তাকে। অল্প কয়েকদিনেই মেঘের সাথে জয়ের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পিচ্চিদের বন্ধুত্ব যেমনটা হয়, চকলেট শেয়ার করা, টিফিন টাইমে একসঙ্গে খেলাধুলা করা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের বন্ধুত্বের 1 সপ্তাহ পার না হতে আচমকা একদিন টিফিনের সময় আবির স্কুলে এসেছিল। মেঘকে জয়ের সাথে খেলতে দেখে আবিরের চোখ দিয়ে অগ্নিবর্ষণ হয়েছিল সেদিন। ক্রোধের অনলে দাউ দাউ করে জ্বলছিল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে সবার সামনে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। সেই সাথে রাগান্বিত স্বরে চিৎকার করে বলেছিল, আজকের পর কোনোদিন কোনো ছেলের সাথে বন্ধুত্ব করলে সেখানেই মাটিতে পুঁতে ফেলবো তোকে। সেই থাপ্পড় মেঘ টানা 1 সপ্তাহ জ্বরে ভুগেছিল। অভিমানী মেঘের অভিমানের মাত্রা বরাবরই তীব্র হয়েছিল। কিন্তু সেদিনের থাপ্পড়টা অবুঝ মেয়েটার অন্তরে প্রবলভাবে আঘাত করেছিল। ভয়, ডর, আতঙ্কের অন্তরালে মেঘের অন্তঃকরণে জন্ম নিয়েছিল আবিরের প্রতি এক আকাশ ঘৃণা আর বিতৃষ্ণা। মেঘ বালিকার রৌদ্রোজ্জ্বল অন্তরিক্ষ সেদিন কালো মেঘে ঢেকে গিয়েছিল। মেঘলা আকাশের মেঘ সরে রোদ ভাসলে অভিমানী মেঘের মনের মেঘ আর কাটেনি। আবির শত সহস্রবার অভিনব উপায়ে মেঘের অভিমান ভাঙানোর চেষ্টা করেও সদা ব্যর্থ হয়েছিল। অচিরেই চির ধরেছিল একটা সুন্দর সম্পর্কের মাঝে। মেঘের মনের রাগ, অভিমান, দুঃখ আর অভিযোগগুলো এতটাই তীব্র হয়ে উঠেছিল যে
পর্যায়ে এক বাসায় থেকেও মাসের পর মাস কেউ কারো মুখোমুখি হয়নি। সময় কেটেছে, মেঘ আবিরের মানসিক সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, আবির পড়াশোনার জন্য দেশ ছেড়েছে। আলো আঁধারের মাঝে মেঘ যেন আবারও নতুন জীবন পেয়েছিল। ইচ্ছে নদীতে মুক্ত চিত্তে সাঁতার কাটার মতো অসংখ্য ইচ্ছের রচনা হয়েছিল। কিছুদিনের জন্য মনে হয়েছিল জীবনটা রঙিন প্রজাপতির মতো, কিন্তু সেই প্রজাপতি দুঃখের অনলে পুড়ে যেতে বেশি সময় নিল না। হঠাৎ করেই তানভীর দায়িত্বশীল ভাইয়ের মতো মেঘের সব দায়িত্ব নিতে শুরু করে। মুক্ত জীবনের মোহে ঝলমল মনটা কিছুদিনের মধ্যেই বিষাদে রূপান্তরিত হয়েছিল। প্রথম প্রথম আক্রোশে ফেটে পড়লেও ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে উঠেছে। অব্যক্ত কাব্যের অন্তরালে দুঃখ চেপে রেখে জীবনের সুখ খুঁজে নিয়েছিল। তানভীরের যত্ন আর ভালোবাসা এক অদ্ভুত রকমের দায়িত্ববোধ অস্তিত্ব খুঁজে পেয়েছিল। মেঘও সেভাবেই নিজের জীবন গুছিয়ে নিয়েছে, ভাইকে বন্ধুর মতো ভেবে নিয়েছে। কোনো এক বৃষ্টি ভেজা সকালে মেঘ আকাশের দিকে তাকিয়ে বুকের তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে বলেছিল, আমার মুক্ত জীবন বন্দী থাকুক স্বপ্ন ঘোরের মাঝে, সাজবেলাতে সাজাবো তোমায় শুকনো পাতার ভাজে। ফোনের রিংটনে ঘুম ভেঙেছে মেঘের। কপাল কুঁচকে ঘুম ঘুম চোখে পাশ থেকে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে আবির নাম দেখে অতর্কিত ঠোঁট বাঁকালো। মেঘ বিরক্ত স্বরে ডাকলো, আদি। আদি পাশের রুম থেকে ছুটে আসতেই মেঘ রাগী স্বরে বলল, ফোনটা বড় আম্মুর কাছে নিয়ে যা। বড় আম্মু ব্যস্ত। বলতে বলতে আদি ফোনটা হাতে নিল। আবিরের নাম দেখে এক সেকেন্ড দেরি না করে রিসিভ করলো। আদি হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আম্মু কোথায়? কাজে ব্যস্ত। ফোন নিয়ে যাব? না থাক। তোর আপুই কোথায় রে? এখানেই আছে, কথা বলবে? আবির ধীর কণ্ঠে বলল, সে কি আদৌ কথা বলবে? আদি মেঘের দিকে ফোন বাড়াতে মেঘ অগ্নিচোখে তাকালো। আদি নিজের কাছে ফোন নিয়ে লাউড স্পিকার দিয়ে বলল, ভাইয়া তুমি বলো, আপুই শুনছে। আবির আস্তে করে গলা খাঁকড়ানি দিয়ে শান্ত গলায় বলল, কেউ কি নিজেকে খুব বেশি বড় মনে করছে, যা খুশি করবে অথচ কেউ কিছু বলবে না? বিষয়টা কি তাই? মেঘ নিঃশব্দে ভেঙচি কেটে বিড়বিড় করে কিছু বলল। আদি ঝটপট বলে উঠল, ভাইয়া আপুই বলেছে আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট বুঝি। হ্যাঁ, তার প্রমাণ তো আজকে দিলই। সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা, মানুষজন কেমন সেই ধারণা নেই, অথচ তার মনে কোনো ভয় নেই। এত দুঃসাহস হয় কি করে? মেঘ কপাল গুটিয়ে বিরক্ত নিয়ে আদির দিকে তাকালো। আদি ফিক করে হেসে বলল, আপুই মনে হয় ভয় পেয়েছে, আর কিছু বলবে না। আমি বড় আম্মুর কাছে ফোন নিয়ে যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো।